হচ্ছে যেটা, সেটা হচ্ছে এইখানে যে অংশটা আমরা এখন পড়াবো সেটা মূলত ব্যাংকিং সাইডের। ফিনান্সের যে অংশটা সেটা সপ্তম অধ্যায় পর্যন্ত সেটা অলরেডি চলে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এটা ব্যাংকিং সাইড। তো অষ্টম অধ্যায় ফিনান্স ব্যাংকিং এর প্রথম পার্ট আজকে মুদ্রা ব্যাংক ব্যাংকিং। তো এটার উপরে আমরা আলোচনা করব। তো এখানে কিছু চিত্র দেখো, আমরা দেখতে পাই বাংলাদেশের মুদ্রা, 500, 1000 টাকার নোট, আবার কয়েন, বিভিন্ন রকম টাকা কয়েন, যে 5 টাকা, তারপর হচ্ছে 1 টাকা, 2 টাকা, 50 পয়সা, 5 পয়সা, 10 পয়সা। যদিও 5 পয়সা 10 পয়সা অস্তিত্ব এখন আর নাই, এটা 25 পয়সা, এগুলো নাই। তো এরপর আছে বাংলাদেশের ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বিশেষ করে মতিঝিল পাড়া এটা দেখা যায়, হেড অফিস গুলো। সোনালী ব্যাংক আছে পাশে। তারপরে পরের চিত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একজন ব্যাংকার তার গ্রাহককে সেবা দিচ্ছে, সামনে কম্পিউটার আছে। এই ব্যাংকার যে তার গ্রাহককে সেবা দিচ্ছে কম্পিউটার বা অন্য তথ্য, অন্য কিছুর বিনিময়, এটাকে কি বলে বলতে পারবা? লাস্টের যে চিত্র, একজন ব্যাংকার, ব্যাংকিং। এটা হচ্ছে ব্যাংকিং, রাইট। এটা হচ্ছে ব্যাংকিং। এটা হচ্ছে ব্যাংকিং। আর আমরা এই ব্যাংকিং আজকে আলোচনা করব, ব্যাংক সম্পর্কেও কিছু বলবো এবং ব্যাংকের কার্যাবলীগুলো সম্পর্কেও বলবো। তো প্রথমে আমরা আসি আজকের পার্ট, আমরা কি শিখতে পারবো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা বিনিময় প্রথা কি তা বর্ণনা করতে পারবে, মুদ্রা কি এবং মুদ্রার কার্যাবলী বর্ণনা করতে পারবে, ব্যাংকিং ও ব্যাংকার কি তা বর্ণনা করতে পারবে, ব্যাংকের কার্যাবলী সম্পর্কে বর্ণনা করতে পারবে, ব্যাংক ব্যবসায়ের ইতিহাস ও ক্রমবিকাশ সম্পর্কে বর্ণনা করতে পারবে, মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক বর্ণনা করতে পারবে। আজকে আমরা এগুলাই শিখবো। প্রথমে আমরা একজনকে জিজ্ঞাসা করে দেখি পারে কিনা। তোমাদের মধ্যে থেকে বিনিময় প্রথা কি বলতে পারবা কেউ? স্যার কোন দ্রব্যের বিনিময়ে যে স্যার অন্য কোন দ্রব্য নেওয়া। দ্রব্যের বিনিময়ে দ্রব্য নেওয়া, ঠিক আছে। দেখো আমি এখানে লিখছি বিনিময় প্রথা কি। প্রাচীনকালে যখন মানুষের চাহিদা ছিল খুব সীমিত, মানে একবারই কম, তখন তারা নিজেদের মধ্যে তার প্রয়োজনীয় অতিরিক্ত দ্রব্যাদি বিনিময়ের মাধ্যমে নিজেদের চাহিদা নির্বাহ করত। নিজেদের মধ্যে মানে পরস্পরের মধ্যে তার প্রয়োজনীয় অতিরিক্ত দ্রব্যাদি, তার প্রয়োজন অতিরিক্ত বলতে হচ্ছে তার দরকার যতটুকু ততটুকু সে রেখে বাকি দ্রব্য বিনিময় করত। এই যে নিজেদের মধ্যে যে বিনিময়টা, অতিরিক্ত দ্রব্যাদি বিনিময়ের মাধ্যমে নিজেদের চাহিদা নির্বাহ করত। দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এই প্রথাটিকে বিনিময় প্রথা হিসাবে পরিচিত। এটাই মূলত বিনিময় প্রথা। তাহলে আমরা কি বললাম, মানুষের চাহিদা যখন খুব সীমিত ছিল তখন তারা নিজেদের মধ্যে তার প্রয়োজনীয় অতিরিক্ত দ্রব্যাদি বিনিময়ের মাধ্যমে নিজেদের চাহিদা নির্বাহ করত। দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এই প্রথাটি হচ্ছে বিনিময় প্রথা হিসেবে পরিচিত, যেটাকে ইংলিশে বলে বার্টার সিস্টেম বলে, বার্টার সিস্টেম। এখন এই আস্তে আস্তে মানুষের চাহিদা বৃদ্ধি পায়। প্রাচীনকালে খুব সীমিত ছিল, আস্তে আস্তে মানুষের চাহিদা বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার কারণে তখন আস্তে আস্তে মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে ঘোড়া গাড়ি, নৌকার গাড়ি, জাহাজ, এগুলোর অবদান ছিল। এবং আস্তে আস্তে তখন কি হলো, দ্রব্য বিনিময় দ্রব্যের পরে মানুষ সঞ্চয় করার প্রবণতা একটু তৈরি হলো, অথবা তারা অন্য কিছুর বিনিময়ে জিনিসপত্র আদান প্রদানের চিন্তা করতে লাগলো। তখন তারা কি করলো, তখন তারা বিনিময় মাধ্যম হিসাবে বিভিন্ন ধরনের কড়ি, হাঙ্গরের দাঁত, হাতির দাঁত, পাথর, ঝিনুক, পোড়ামাটি, তামা, রূপা এগুলো ব্যবহার করতো। সোনারও ব্যবহার লক্ষ্য করা যায়, কিন্তু এগুলো ব্যবহার আস্তে আস্তে বর্তমান সময়ে পরে সীমিত হয়ে পড়লো। বলতে পারবা এই যে তামা, হাতির দাঁত, হাঙ্গরের দাঁত, কড়ি, ঝিনুক, পোড়ামাটি, স্বর্ণ, এগুলোর ব্যবহার সীমিত হলো কেন বর্তমান সময়ে বিনিময় মাধ্যম হিসেবে? বর্তমান সময়ে বিনিময় মাধ্যম হিসাবে এগুলোর ব্যবহার সীমিত হলো কেন? কারণ এগুলা অসুবিধা, ব্যবহার স্থানান্তর করতে অসুবিধা, ব্যবহার করতে অসুবিধা, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে অসুবিধা,
এছাড়াও তারপর স্যার তিনটে অসুবিধা স্যার, হ্যাঁ, কোনটা স্যার এছাড়াও এগুলোর মাধ্যমে সঞ্চয় করার সমস্যা হয়, এবং একই সাথে এই জিনিসগুলো যখন মানুষ অতি বেশি চাহিদা মানুষের যখন বৃদ্ধি পেতে লাগলো, তখন এই জিনিসগুলো দুষ্প্রাপ্য হয়ে পড়লো। দুষ্প্রাপ্য বলতে এগুলো পাওয়া যেত না, এই জিনিসগুলোর চাহিদা এই কারণে তখন আস্তে আস্তে এইগুলোর ব্যবহার সীমিত হয়ে পড়লো। তো তাহলে দ্রব্য বিনিময় প্রথা বা বিনিময় প্রথা কি আমরা বললাম। এরপর আসো মুদ্রা। পরবর্তী টপিক আমি বলছিলাম মুদ্রা কি, এই যে আমাদের এখানে মুদ্রা কি, মুদ্রার কার্যাবলী। তো বলতে পারবা কেউ মুদ্রা কি, মুদ্রা কাকে বলে? যে কোনো একজন, মুদ্রা কাকে বলে বা মুদ্রা কি? স্যার মুদ্রা হলো এমন একটি বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে। হ্যাঁ, ভেরি গুড। মুদ্রা হচ্ছে একটি বিনিময়ের মাধ্যম, আসলেই মুদ্রা বিনিময়ের মাধ্যম, ঠিক আছে। দেখো, মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম, যেটা পেনিয়েল বলছে, ঠিকই বলছে, যা সবার নিকট গ্রহণীয়, মানে সকলে সমানভাবে গ্রহণ করে, এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে। মূল্যের পরিমাপক মানে যে কোনো কিছুকে মূল্যায়ন করে মুদ্রার মাধ্যমে, এবং সঞ্চয় করার ক্ষেত্রেও মুদ্রা হিসেবে ব্যবহার করে, তাই সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে। তাহলে আমরা মুদ্রার সঙ্গে এটাই বলতে পারি যে মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণীয়, এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। তো মুদ্রার কাজ সংজ্ঞার মধ্যে আছে। মুদ্রার কাজ আসলে তিনটা: বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার, মূল্যের পরিমাপক। বিনিময়ের মাধ্যম বলতে আমরা যখন কোনো কিছু বিনিময় করব, অর্থাৎ আমি বই কিনবো লাইব্রেরি থেকে, বিনিময়ে তাই লাইব্রেরিকে টাকা দিব, এই যে বিনিময়ের মাধ্যম মুদ্রা। মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ যে কোনো লেনদেনে মুদ্রা ব্যবহার করা হয় বিনিময় মাধ্যম হিসেবে, এই জন্য মুদ্রাকে আমরা বিনিময় মাধ্যম বলতে পারি। আর দ্বিতীয়ত সঞ্চয়ের ভান্ডার। সঞ্চয়ের ভান্ডার হচ্ছে এরকম যে আমি আমার টাকা, উদ্বৃত্ত টাকা, যেগুলো ব্যবহার করার পরেও প্রতি মাস শেষে কিছু থেকে যায়, সে উদ্বৃত্ত টাকা আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চাই। সেক্ষেত্রে আমি একটু আগে বললাম যে কড়ি, হাঙ্গরের দাঁত, হাতির দাঁত, এগুলা সঞ্চয় করতে অসুবিধা। এই কারণে এইখানে যেটা টাকা বা মুদ্রার ক্ষেত্রে সঞ্চয় সুবিধা, সুবিধা কি, ভবিষ্যতের জন্য তুমি সঞ্চয় করতে চাও, এই জন্য তুমি তোমার উদ্বৃত্ত টাকাটা কি করলা, ব্যাংকে জমা রাখলা, বা উদ্বৃত্ত অর্থ ব্যাংকে জমা রাখলা। তার মানে কি, টাকা যদি না থাকতো তাহলে হয়তো তোমার সঞ্চয় করার কাজটি খুব কঠিন হয়ে যেত। তার মানে টাকার মাধ্যমেই আমি সঞ্চয় করতে পারি, এই জন্য মুদ্রা সঞ্চয়ের ভান্ডার হিসেবেও কাজ করে। 3, মূল্যের পরিমাপক। মূল্যের পরিমাপক বিষয়টা এরকম যে যে কোনো কিছু, যে কোনো অর্থনৈতিক পণ্য যেটা আমরা বাজার থেকে ক্রয় করি, যে কোনো অর্থনৈতিক পণ্য বা সেবার মূল্য কত তা নির্ধারণ করা মুদ্রার একটা কাজ। মানে আমরা যদি মূল্য জানতে না পারি, তাহলে আমি টাকা দিব কি করে বা অর্থ দিব কি করে? এই কারণে যে কোনো কিছু কিনতে গেলে তার মূল্যটা আগে জানতে হয়। তো মূল্যটা মূলত টাকার মাধ্যমে বাংলাদেশে পরিমাপ করা হয়, অন্যান্য দেশে যার যার বিহিত মুদ্রায় এটা প্রকাশ করা হয়। তো মুদ্রা বিনিময়ের মাধ্যম আমরা বললাম একটু আগে, সঞ্চয়ের ভান্ডার, মূল্যের পরিমাপ। এখন মূল্যের পরিমাপ বলতে আমি একটা বই কিনতে চাই, বইয়ের গায়ে লেখা থাকে হয়তো 250 টাকা, কিন্তু কমিশন টমিশন বাদ দিয়ে হয়তো আমার কাছ থেকে বইটা 200 টাকা রাখলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করে আসলে হবে না তো। তো বইয়ের যে দামটা 200 টাকা আমরা রাখলাম, এই যে বইটার মূল্য বইয়ের গায়ে লেখা আছে বা পরিমাপ করা যায় এটা টাকার মাধ্যমে। তার মানে কি, যে কোনো কিছুর, যে কোনো অর্থনৈতিক পণ্য বা যে কোনো সেবা যদি মূল অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়, সেটা হচ্ছে মুদ্রা। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে টাকায় পরিমাপ করা যায়। তো মূল্যের পরিমাপক হিসাবেও কাজ করে হচ্ছে মুদ্রা। তাহলে মুদ্রার মূল কাজ তিনটা: বিনিময়ের মাধ্যম, সঞ্চয় ভান্ডার, মূল্যের পরিমাপক। এরপরে আমরা যেটা 3 নম্বর টপিকে বলছিলাম যে ব্যাংকিং ও ব্যাংকার কি তা বর্ণনা করতে পারবে। তো প্রথমে তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম ব্যাংক শব্দের অর্থ কি, আবিধানিক অর্থ। যে ব্যাংক করাটা প্রথমে বললাম, ব্যাংক শব্দের আবিধানিক কি অর্থ। বলবো বলো। স্যার? ব্যাংক শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে স্যার এই যে বস্তু বিশেষ স্তূপ, কোষাগার বা লম্বা টেবিল হিসাবে এই শব্দটি স্যার ব্যবহার করা হয়েছে। কোন বস্তু বিশেষের স্তূপ, কোষাগার, অথবা কোষাগার বা বসবার জন্য লম্বা টেবিল হিসাবে বসবার ব্যবহার জন্য করা লম্বা টেবিল হিসাবে এটা আবিধানিক অর্থ হচ্ছে এটা, রাইট। তোমার কথা ঠিক আছে, তুমি এবার চুপ থাকো, বাকিদের মধ্যে থেকে একজন বলো দেখি। তাহমিদ বলো, এই যে ব্যাংক শব্দটা উৎপত্তি লাভ করছে কোন কোন শব্দ থেকে, শব্দগুলোর নাম। ব্যাংক শব্দটি বর্তমানে BANK ব্যাংক বলি আমরা,
এই ব্যাংক শব্দটির উৎপত্তি লাভ করছে কোন কোন শব্দ থেকে এবং কোন দেশীয় শব্দ এগুলো? পারলো না। তাহমিদকে বলছিলাম, তাহমিদ বলতে পারবা? পারবা না। পেনিয়াল, এটা উত্তর পারবা? স্যার পারি নাই স্যার। পেনিয়াল, এটা বলতে পারবা? হ্যাঁ, ব্যাংক, ব্যাংক এই শব্দ। ব্যাংকার। প্রাচীন ল্যাটিন শব্দ থেকে স্যার, এই যে হ্যাঁ, ব্যাংকো, প্রাচীন ল্যাটিন শব্দ, কিউ, শব্দগুলোর নাম কি কি? এগুলো থেকে ব্যাংকো, আসছে স্যার। ব্যাংকিও, ব্যাংকাস, তাই তো? ব্যাংকো, ব্যাংক, ব্যাংকিও, ব্যাংকাস, এই ল্যাটিন ব্যাংকাস। শব্দগুলো থেকেই মূলত ব্যাংক শব্দের উৎপত্তি। হ্যাঁ, ঠিক আছে কথা। এই ল্যাটিন শব্দগুলো থেকে দেখো ব্যাংক বলতে কি বোঝায়। প্রথমত, ব্যাংক শব্দের আবিধানিক অর্থ কোনো বস্তু বিশেষের স্তূপ, যেটা পেনিয়াল বলছিল, ঠিকই বলছে। কোষাগার, বসবার জন্য ব্যবহৃত লম্বা টেবিল। প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংক, ব্যাংকিও, ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। মানে এই শব্দগুলো থেকেই ব্যাংক শব্দ উৎপত্তি। এখন এই ল্যাটিন শব্দ যে অর্থগুলা, বস্তু বিশেষ স্তূপ, কোষাগার, বসবার জন্য ব্যবহৃত লম্বা টেবিল, তার এই তিনটা শব্দের মধ্যে সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া যায় বসবার জন্য ব্যবহৃত লম্বা টেবিল। কারণ প্রাচীনকালে ইটালির লম্বার্ডি স্ট্রিটে এক শ্রেণীর ব্যবসায়ী বা বণিক সমিতি, তারা কি করত? লম্বা টুল বা বেঞ্চে বসে অর্থ জমা এবং অর্থ দাঁত দেওয়ার ব্যবসাটা পরিচালনা করত, যা পরবর্তীতে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাও একইভাবে পরিচালিত হতো। এই কারণে ব্যাংক শব্দটি ল্যাটিন, এই শব্দটা বিশেষ করে ব্যাংক যে ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে বসবার জন্য ব্যবহৃত লম্বা টেবিল, এর সমর্থনেই বেশি তথ্য পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি বসবার জন্য ব্যবহৃত লম্বা টেবিল, এটার সমর্থনে যুক্তি বা ইতিহাসের পাতা প্রমাণও আছে। তো এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক কি? ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, এটা একটা আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট হতে সুদের বিনিময়ে অর্থ আমানত হিসাবে সংগ্রহ করে। মানে জনগণের কাছ থেকে তাদের উদ্বৃত্ত অর্থ আমানত হিসাবে সংগ্রহ করে সুদের বিনিময়ে, তবে তাদেরকে অল্প সুদ দিয়ে থাকে যাদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করে, এবং মুনাফা অর্জনের নিমিত্তে উক্ত অর্থ বিনিয়োগ করে। আবার ওই অর্থই যাদের কাছ থেকে সংগ্রহ করলো, গ্রাহকের কাছ থেকে বা আমানতকারীর কাছ থেকে, সেটা আবার ব্যাংক কি করে? মুনাফা অর্জনের আশায় অধিক সুদে বিনিয়োগ করে। ওই অধিক সুদ বলতে আমানতকারীকে যে সুদ দেয় তার চেয়ে বেশি সুদে বিনিয়োগ করে। এবং চাইবা মাত্র অথবা নির্দিষ্ট সময়ান্তে, চাইবা মাত্র মানে গ্রাহক চাইবা মাত্র, অথবা নির্দিষ্ট সময়ান্তে বলতে মেয়াদি হিসাবে ক্ষেত্রে সঞ্চয়কারীর কাছে ফেরত দিতে বাধ্য থাকে। মানে যে জমা দিচ্ছে তাকে ফেরত দিতে বাধ্য থাকে। তাহলে ব্যাংকের সংজ্ঞা হচ্ছে এটাই। ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে সুদের বিনিময়ে অর্থ আমানত হিসাবে সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে উক্ত অর্থ বিনিয়োগ করে। অবশ্যই আমানতকারীকে যে সুদ দেয় তার চেয়ে বেশি সুদে বিনিয়োগ করে। এই বেশি সুদে আর কম সুদের পার্থক্য হচ্ছে মুনাফা। এবং চাইবা মাত্র, আমার নেট প্রবলেম হচ্ছে স্যার, আমি বের হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার নেট প্রবলেম হচ্ছে, আমি একটু আগে বের হয়ে গেছিলাম, আবার জয়েন করেছি স্যার। আচ্ছা, তোমার নাম কি? স্যার জুলফিকার। জুলফিকার, আচ্ছা সমস্যা নেই। এবং চাইবা মাত্র অথবা নির্দিষ্ট সময়ান্তে সঞ্চয়কারীর কাছে ফেরত দিতে বাধ্য থাকে। অর্থাৎ ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেটা টাকা জমা করে যারা, তাদেরকে আবার চাইবা মাত্র টাকা ফেরত দিতে বাধ্য থাকে। তাহলে আমরা ব্যাংকের এই সংজ্ঞার মাধ্যমে ব্যাংকের মোটামুটি কাজগুলো সম্পর্কেও ধারণা পেয়ে গেলাম সংজ্ঞা থেকে। তাহলে ব্যাংকের কাজগুলো কি হতে পারে? কেউ বলতে পারবে তোমাদের মধ্যে থেকে ব্যাংকের কাজ কি হতে পারে? সংজ্ঞা থেকে কিছু বোঝা যায় ব্যাংকের কাজ কি হতে পারে? পারবে না? আচ্ছা দেখ, ওটা আমরা একটু পরে তাহলে জানি। এবার বলো দেখি একজন, ব্যাংকিং বলতে কি বোঝায়? ব্যাংকিং কি স্যার কেউ পারে না? ব্যাংকের কার্যক্রমকে, স্যার ব্যাংকের যে স্যার কার্যক্রম সেটাকে স্যার ব্যাংকিং বলে। হ্যাঁ, কার্যক্রমের মধ্যে আবার বৈধতার বিষয় আছে। দেখো আমি এখানে লিখছি, ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলী ব্যাংকিং হিসেবে পরিচিত। সব কাজ আবার অবৈধ কাজও কিন্তু ব্যাংকিং এর মধ্যে পড়বে না। ব্যাংকের সকল আইনসঙ্গত কার্যাবলী ব্যাংকিং হিসেবে পরিচিত। সহজ কথায় ব্যাংকের কার্যাবলীর বিস্তৃত ধারণাই ব্যাংকিং। মানে ব্যাংকের কাজের যে বিস্তৃত ব্যাপক ধারণাটাই হচ্ছে ব্যাংকিং। তার মানে কি, ব্যাংক কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে, এই সব কাজের আইনসঙ্গত কাজ যেগুলো, সেটা হচ্ছে ব্যাংকিং।
তারপরে আমরা ব্যাংকার কাকে বলে? ব্যাংকার হচ্ছে ব্যাংকিং ব্যবসা পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলে। যারা ব্যাংকিং ব্যবসার সাথে সরাসরি যুক্ত তাদেরকে আমরা ব্যাংকার বলি। ব্যাপক অর্থে ব্যাংকিং বিষয়ে শিক্ষা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি যারা ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে তাদেরকে ব্যাংকার বলে। অর্থাৎ ব্যাংকার হচ্ছে আমার ব্যাংকের সাথে জড়িত ব্যক্তি, তবে অবশ্যই সেই ব্যাংকিং বিষয়ে শিক্ষা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি হতে হবে। যার মাধ্যমে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে তাদেরকেই আমরা ব্যাংকার বলি। তাহলে ব্যাংকার হচ্ছে ব্যাংকিং ব্যবসা পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গ। তো আমরা ব্যাংকিং কি, ব্যাংকার কাকে বলে এগুলো আমরা জানলাম। এবার আমরা ব্যাংকের কার্যাবলীগুলো বলবো। ব্যাংকের কার্যাবলী, তো ব্যাংকের কার্যাবলীগুলো সম্পর্কে আমরা যেটা জানি, ব্যাংকের কার্যাবলীর মধ্যে 1 নম্বর হচ্ছে জনগণ থেকে অর্থ বা আমানত সংগ্রহ। অর্থাৎ জনগণের উদ্বৃত্ত অর্থ যারা প্রতি মাসে বা প্রতি বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করে, তাদের অতিরিক্ত যদি টাকা থাকে সে উদ্বৃত্ত অর্থ ব্যাংক কি করে, ওদের কাছ থেকে সংগ্রহ করে স্বল্প সুদের বিনিময়ে। তাদেরকে বিভিন্ন আমানতি হিসাবের মাধ্যমে এটা সংগ্রহ করে। ব্যাংকের আমানতি হিসাবগুলো হচ্ছে স্থায়ী হিসাব, সঞ্চয় হিসাব, চলতি হিসাব। এই হিসাবের মাধ্যমে ব্যাংক তাদের কাছ থেকে উদ্বৃত্ত অর্থ গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করে। তারপর 2 নম্বর হচ্ছে ঋণদান। এটা ব্যাংকের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, ঋণদান। মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের প্রয়োজন অনেক, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে। তো ব্যবসার মালিকের পক্ষে হয়তো সব অর্থ একসাথে যোগান দেওয়া সম্ভব হয় না। এই জন্য মালিক কি করে বা উদ্যোক্তারা কি করে, ব্যাংকে শরণাপন্ন হন। তখন ব্যাংক ওই যে গ্রাহকের জমাকৃত অর্থ থেকে তাদেরকে অধিক সুদে ঋণ দিয়ে ব্যবসায়ের এই যে ঘাটতি তহবিলটা পূরণ করে। তার মানে ঋণ দেওয়া ব্যাংকের একটা কাজ। অধিক সুদ বলতে এখানে যে ব্যবসায়ী ঋণ গ্রহণ করে সে ব্যাংক থেকে যে ঋণটা নেয় সেটা গ্রাহককে যে সুদ দেয় ব্যাংক তার থেকে বেশি সুদে গ্রহণ করতে হয়। অর্থাৎ ব্যাংক বেশি সুদ নেয় ঋণ দেওয়ার ক্ষেত্রে। এই উভয় সুদের পার্থক্যই হচ্ছে ব্যাংকের মুনাফা। 3, বাট্টা করানো বিনিময় বিলের স্বীকৃতি। ব্যাংক বিভিন্ন ধরনের বিল, বিশেষ করে যেগুলা ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়, প্রাপ্য বিল বা বৈদেশিক বিনিময় বিল, এই ধরনের বিলগুলো কি করে ব্যাংক বাট্টা করে। বাট্টা মানে হচ্ছে সময়ের আগে ব্যাংকে নিয়ে যায় যারা বিলগুলোর ধারক বা প্রাপক, তারা ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক ওই বিলটা নিজের কাছে রেখে তাদেরকে নগদ অর্থ দিয়ে থাকে। এটাকে বলে বাট্টাকরণ। আর স্বীকৃতি হচ্ছে যে আমানতকারী পক্ষ হয়ে ব্যাংক বিভিন্ন ধরনের পাওনাদারকে টাকা পরিশোধ করে বা বিভিন্ন বিলের স্বীকৃতি প্রদান করে। এটা হচ্ছে বিনিময় বিলের স্বীকৃতি। এই বিনিময় বিলটা আবার বৈদেশিক বাণিজ্য ব্যবহৃত হতে পারে, অভ্যন্তরীণ বাণিজ্য ব্যবহৃত হতে পারে। এগুলা ব্যাংক স্বীকৃতি প্রদান করে। তারপরে 4, বৈদেশিক বাণিজ্য অর্থায়ন ও প্রত্যয়ন। বৈদেশিক বাণিজ্য অর্থায়ন আর প্রত্যয়ন দুটো শব্দ কিন্তু ভিন্ন। অর্থায়ন আর প্রত্যয়ন এক জিনিস না। তো আমদানিকারক আর রপ্তানিকারক যারা আছে তারা তাদের বিভিন্ন সময়ে দেশি মুদ্রাকে বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রা রূপান্তর করা প্রয়োজন। মানে আমদানিকারক রপ্তানিকারকের যে বিদেশে পণ্য আমদানি বা রপ্তানি ক্ষেত্রে দেশি মুদ্রাকে বৈদেশিক মুদ্রায়, আবার বৈদেশিক মুদ্রাকে দেশি মুদ্রায় রূপান্তর করা প্রয়োজন, যা ব্যাংকগুলো করে থাকে। এছাড়াও এটাকে বলা অর্থায়নারী। এছাড়াও ব্যাংক প্রত্যয়ন করে থাকে। প্রত্যয়নটা কি? প্রত্যয় পত্রও বলে, এটাকে প্রত্যয়ন পত্রও বলে বা ইংলিশে লেটার অফ ক্রেডিটও বলে বা সংক্ষেপে এলসিও বলে। এটা ব্যবসায়ীদেরকে ব্যাংক দিয়ে থাকে। তো প্রত্যয়ন পত্র বা লেটার অফ ক্রেডিটের মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যের রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। মানে এক ধরনের নিশ্চয়তা প্রদান যে আমি বিদেশ থেকে পণ্য আমদানি করতে চাই, সেই ক্ষেত্রে আমি আমদানিকারক বাংলাদেশি, তো আমি বাইরের দেশে যার কাছ থেকে পণ্যগুলো আমদানি করতে চাই সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান হচ্ছে রপ্তানিকারক। তো আমদানিকারক ব্যক্তি আমি, আমার বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো আমার ব্যাংক আমার পক্ষ হয়ে রপ্তানিকারককে ওই যে আমি পণ্য আমদানি করতেছি তার জন্য অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে, যেটাকে বলা হয় প্রত্যয়ন, এবং নিশ্চয়তা প্রদান করে। এটাও আমদানি রপ্তানি ক্ষেত্রে ব্যবহৃত একটা গুরুত্বপূর্ণ, ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা ব্যাংক করে থাকে, যেটাকে এলসি বলে, লেটার অফ ক্রেডিটও বলে থাকে। তারপরে অর্থ স্থানান্তর। একটি দেশের ভিতরে একটা শহর থেকে অন্য শহরে ব্যাংক অর্থ স্থানান্তরের কাজ করে থাকে। শুধু দেশের ভিতরে নয়, বিশেষত দুটি দেশে, বাংলাদেশ থেকে বাইরের দেশে অথবা বাইরের দেশ থেকে বাংলাদেশে, দুটি ভিন্ন দেশে ভিন্ন মুদ্রা থাকার কারণেও অর্থ স্থানান্তর কঠিন, কিন্তু ব্যাংক এই কাজটা খুব সহজেই করে থাকে। তারপরে মূল্যবান দলিল বা বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের ব্যবস্থা। আমরা জানি আমাদের বাসায় হয়তো জিনিসপত্র রাখা অনেক সময় নিরাপদ নাও হতে পারে, নগদ অর্থ, মূল্যবান
অর্নামেন্টস বা দলিলপত্রাদি এগুলো বাসায় রাখা বেশ ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় চুরি ডাকাতি হতে পারে। এই জন্য আমরা ব্যাংকের লকার সিস্টেম আছে, লকার ভাড়া বলে, ওই লকার ব্যবহার করে আমরা মূল্যবান দলিল জিনিসপত্রগুলো ব্যাংকের লকারে রাখতে পারি, লকারের চাবি নিজের কাছে থাকে। একই সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমাদের যে জিনিসপত্রগুলো ঝুঁকিপূর্ণ নগদ টাকা, সেই নগদ টাকা আমরা ব্যাংকে বিভিন্ন আমানতি হিসাবের মাধ্যমে জমা রাখতে পারি, যাতে ব্যাংক আমাদের অর্থ ব্যাংকে নিরাপদ থাকে, নিরাপদে সংরক্ষণ করে। তারপরে সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দেওয়া। ব্যাংক গ্রাহকের পক্ষে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে থাকে। গ্রাহকের পক্ষে গ্রাহকের সম্পদগুলো ব্যবস্থাপনা করে, যেমন অনেক সময় গ্রাহকের পক্ষে বিভিন্ন রকম বিল আদায় করে, গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, অথবা এমন হতে পারে গ্রাহকের পক্ষে বাড়ি ভাড়া আদায় করতে পারে। আবার গ্রাহককে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতে পারে, যেগুলো তার কল্যাণকর, তার জন্য মঙ্গলজনক, এমন কাজ ব্যাংক করে থাকে। এটা ব্যাংকের কার্যাবলী। আমরা এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে ব্যাংকের কার্যাবলী, বইতে বিস্তারিত আছে, আমি পয়েন্ট আকারে উল্লেখ করলাম এবং আলোচনা করলাম। এখন আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংক ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ। ব্যাংক ব্যবসায়ের ইতিহাস ও ক্রমবিকাশ, অর্থাৎ আজকে যে ব্যাংক, সেই ব্যাংকটা কিন্তু আজকের এই অবস্থানে একবার শুরু থেকে ছিল না। প্রাচীনকালে মানুষগুলো কিন্তু ব্যাংকের কোনো অস্তিত্বই পায়নি। আমরা বলছিলাম শুরুতেই, তখন মানুষগুলা বিনিময় করতে দ্রব্য বিনিময় দ্রব্য প্রথা ছিল। তখন তারা নিজেদের চাহিদা মেটাতো একজন আরেকজনের দ্রব্যের বিনিময় দ্রব্য। তারপরে এই মানুষগুলা আস্তে আস্তে দ্রব্যের বিনিময় দ্রব্য প্রথা থেকে যখন ব্যবসা বাণিজ্য ব্যাপক হলো বা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান স্থাপিত হলো, তখন মুদ্রা আবিষ্কার হলো। মুদ্রা আবিষ্কার হওয়ার পরে মানুষ এই মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করতে লাগলো। মানে মুদ্রা আবিষ্কার হওয়ার পরে মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তখন ব্যাংক আবিষ্কারের একটা প্রয়োজন অনুভব করতে লাগলো মানুষ। ঠিক এরকম পরিস্থিতিতে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে, খ্রিস্টপূর্ব 5000 বছর আগে প্রথম ব্যাংক ব্যবস্থা ইতিহাসে স্থান করে নেয়। মানে আজ থেকে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে ব্যাংক ব্যবস্থা ইতিহাসে স্থান করে নেয়। তো ভারত অঞ্চলে প্রথম এই যে ইতিহাসে যে ব্যাংক ব্যবস্থা স্থান করলো, এরপরে কিন্তু আবার পরবর্তীতে বিভিন্ন সভ্যতা তৈরি হলো। ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, এগুলাও ব্যাংকিং ব্যবসাকে উত্তরোত্তর উন্নতি সাধনে অবদান রাখে, এবং এরা অবদান রাখছে খ্রিস্টপূর্ব 400 অব্দ পর্যন্ত। আমরা এখানে একটা কথা বলে রাখা ভালো যে আগে কিন্তু এরকম ছিল, মানে বছর 5000 বছর থেকে আস্তে আস্তে খ্রিস্টপূর্বটা কমে যেত, 400 বছর পর্যন্ত অবদান রাখছে। তারপরে নতুন করে আবার চালু হলো খ্রিস্টাব্দ, তখন ছিল অব্দ আরই, ওটা হওয়ার পরে তারপরে খ্রিস্টাব্দ চালু হলো, যেটা আমরা এখন বলি 1935 সাল বা এগুলো খ্রিস্টাব্দ। আর আগে ছিল খ্রিস্টপূর্ব বা অব্দ, এবং তখন আবার নিয়ম ছিল এরকম যে বছর বেশি থেকে কম হতে লাগলো। অর্থাৎ এই যে আমি যেটা বললাম 5000 বছর আগে ব্যাংক ব্যবস্থা ইতিহাসে স্থান করে নেয়, এই বিভিন্ন সভ্যতায় 5000 বছর আগ থেকে শুরু করে 400 সাল পর্যন্ত এটাকে অবদান রাখছে। এরপরে আমাদের ব্যাংক আস্তে আস্তে এই উপমহাদেশে চালু হয়। তো আমাদের ভারত অঞ্চলে বা এই ভারতীয় উপমহাদেশে প্রথম আধুনিক ব্যাংক হিসেবে যে হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয়, এটা 1700 সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় অঞ্চলে। আর ভারতের কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলি, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম, প্রতিষ্ঠিত হয় 1935 সালে। এরপর পরেই ভারতের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে। এখন প্রশ্ন হচ্ছে ভারত বিভক্তির পর আমরা জানি যে ভারতীয় উপমহাদেশে ভারত বিভক্তি হয়েছে ওই যে 47 দেশ বিভাগ বলা হয়। 47 সালে ভারত আর পাকিস্তান দুইটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ভারতীয় উপমহাদেশ ভেঙে। এই যে ভারত বিভক্তির পর পাকিস্তান আমলে 1948 সালে পাকিস্তানি কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠিত হয় 1948 সালে। তো এগুলো কিন্তু অবজেক্টিভে আসে, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, যে পাকিস্তানি কেন্দ্রীয় ব্যাংক কি, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কি, কত সালে প্রতিষ্ঠিত হয়, বা ভারত অঞ্চলের প্রথম আধুনিক ব্যাংক কি, কত সালে প্রতিষ্ঠিত হয়, এগুলো কিন্তু জানতে হবে। তাহলে ভারত বিভক্তির পর পাকিস্তান আমলে পাকিস্তানি কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠিত হয় 1948 সালে। এখন এই পাকিস্তানের যে কেন্দ্রীয় ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়,
তা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, তখন আবার পাকিস্তান দুইটা ভাগ ছিল, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান মানে হচ্ছে বর্তমান পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ। এই ব্যাংকিং ব্যবসায় প্রসারে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নেতৃত্ব দান করে এই ব্যাংকটা। কিন্তু ঝামেলা হচ্ছে তারা সবকিছুই পশ্চিম পাকিস্তানে রাখছে, যার কারণে বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থাটা বা পূর্ব পাকিস্তানের ব্যাংকিং ব্যবস্থাটা অত সম্প্রসারিত হতে পারে নাই। তারপরে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়। সেই স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ নামক দেশ উৎপত্তি লাভ করে। এই উৎপত্তি লাভের পর বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটা 1971 সালে 16 ডিসেম্বরই প্রতিষ্ঠিত, বাট আদেশটা পরে আসছে, রাষ্ট্রপতির আদেশটা আসছে 1972 সালে 26 মার্চ। যদিও এটা মুক্তিযুদ্ধ যেদিন দেশ স্বাধীন হলো সেদিন থেকে এই ব্যাংকটা প্রতিষ্ঠিত। আমি বলতে পারি তাহলে কি এই ব্যাংকটা ওই দিনে প্রতিষ্ঠা হয়েছে? না, আগে পাকিস্তানের অধীনে ছিল, এরপরে বাংলাদেশে এই ব্যাংকটার নাম দেওয়া হলো বাংলাদেশ ব্যাংক। এবং এই ব্যাংক 1971 সালে 16 ডিসেম্বরে কার্যক্রম শুরু করে দেয় বাংলাদেশ ব্যাংক নামে। আর এটার আদেশ হচ্ছে, রাষ্ট্রপতির আদেশ ছিল আমাদের 1972 সালে 26 মার্চ প্রতিষ্ঠিত আদেশ। তো মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে 12টা ব্যাংকের মোট 1090টি শাখা কর্মরত ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী সময়। তো ঝামেলা হচ্ছে 12টা ব্যাংকের যে 1090টি শাখা কর্মরত ছিল, তো এগুলা ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন এবং ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড মালিক ছাড়া, মানে দুটা ব্যাংকের মালিক ছাড়া অন্যান্য ব্যাংকের মালিকগণ অবাঙালি ছিল। অবাঙালি হওয়ার কারণে তাদের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল, সব ব্যাংকেরই প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল। এবং বাংলাদেশে তখন ব্যাংকিং ব্যবসা কিন্তু মুক্তিযুদ্ধের পর প্রচন্ড সংকটের মধ্যে পড়ে যায়, কারণ যেহেতু সব ব্যাংকেরই প্রধান কার্যালয় পশ্চিম পাকিস্তানে। তাই তাহলে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা খুব একটা অনগ্রসরতা লাভ, মানে বলতে গেলে সংকটের মধ্যেই পড়ছিল, কারণ ম্যাক্সিমাম ব্যাংকেরই প্রধান কার্যালয় ছিল পশ্চিম পাকিস্তানে। এরপরে কি হলো, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে যে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করলো বা কার্যক্রম শুরু করলো, সেই বাংলাদেশ ব্যাংকের তারা কাজ করলো দেশের জন্য নোট ও মুদ্রার প্রচলন। এটা বাংলাদেশ ব্যাংকের কাজ, নোট ও মুদ্রার প্রচলন, যেটা আমরা এখন বর্তমানে ব্যবহার করি। তারপরে ঋণ নিয়ন্ত্রণ, মানে ঋণকে কাঙ্ক্ষিত সীমার মধ্যে রাখা। আর সকল ব্যাংকের অভিভাবক হিসাবে বাংলাদেশ ব্যাংক দায়িত্ব পালন করতে শুরু করলো। ঠিক তারপরেও বাংলাদেশ ব্যাংক দায়িত্ব পালন করার পরই ব্যাংকের জাতীয়করণের বিষয়টা একটা জড়িত হয়ে পড়লো। তখন তৎকালীন সময়ে 6টি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক জন্ম লাভ করে ওই সময়, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়। সে 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, পূবালী, উত্তরা। কিন্তু আস্তে আস্তে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লোকসানের খাতের মধ্যে নিপতিত হওয়ার কারণে তখন পরে এদের মধ্যে শুধু সোনালী আর অগ্রণী ছাড়া বাকি সবগুলোই আবার প্রাইভেটে নিয়ে আসলো, বিরাষ্ট্রীকরণ, প্রাইভেট কোম্পানি মানে প্রাইভেট ব্যাংকে স্থানান্তর করে ফেললো। 6টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক জন্ম লাভ করেছিল পরবর্তী সময়ে, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে। কিন্তু ওই 6টা ব্যাংকে মানে ক্ষতির মুখে পড়ার কারণে শুধু সোনালী আর অগ্রণী ছাড়া বাকি সবগুলাই বিরাষ্ট্রীকরণ করা হয়। 70-এর দশকে আবার অনুধাবন করা হয় যে রাষ্ট্রীয় ব্যাংকগুলো এই কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না, এই কারণে। আর 80-র দশকে শুরু হয় বিরাষ্ট্রীকরণ প্রক্রিয়া। বিরাষ্ট্রীকরণ মানে বেসরকারীকরণ প্রক্রিয়া। এরপরে 80-র দশকের পর 90-এর দশকে আবার পরবর্তীতে বেসরকারিকরণ আরো কিছু ব্যাংক, নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি পায় বাংলাদেশ। তো সব মিলিয়ে বাংলাদেশে বর্তমানে 4টি সরকারি, 4টি বিশেষায়িত এবং 30টিরও অধিক বেসরকারি ব্যাংক কার্যকর আছে। 30টিরও অধিক বেসরকারি ব্যাংক কার্যকর আছে। এ হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস সংক্ষেপে, বা মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়, পরবর্তী সময়। এখন আমরা আসি, আমরা যেটা বলি ব্যাংকের সাথে মুদ্রার কি সম্পর্ক। অর্থাৎ আমরা শুরুতেই বলছিলাম মুদ্রা আবিষ্কার হওয়ার পরেই ব্যাংকের প্রয়োজনীয়তা দেখা দেয়। মানে কি, প্রথমে মুদ্রা আবিষ্কার, তারপরে ব্যাংক। যার কারণে মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়, কারণ মুদ্রা যদি না থাকতো তাহলে তো ব্যাংকের অস্তিত্বই থাকতো না। এই জন্য মুদ্রা প্রচলনের পরেই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে, এবং এই কারণে আমরা মুদ্রাকে বলা হয় ব্যাংক ব্যবস্থার জননী বা মা। অর্থাৎ ব্যাংক ব্যবসায় প্রধান উপাদান হলো মুদ্রা, মানে ব্যাংক মুদ্রা ছাড়া একবারে অচলে বলতে হবে। এই জন্য আমরা বলতে পারি মুদ্রার সাথে ব্যাংক ওতপ্রোতভাবে সম্পর্কিত, ওতপ্রোতভাবে সম্পর্কিত। অর্থাৎ মুদ্রা ছাড়া যেমন ব্যাংক অচল, আবার
ব্যাংক মুদ্রার বিষয়টা এরকম যে মুদ্রার ব্যবহার কিন্তু ব্যাংক ছাড়া আবার সীমিত, ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহারটা খুবই সীমিত। এই কারণে আমরা বলতে পারি মুদ্রা ও ব্যাংকের মধ্যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এবার আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটা মূলত অষ্টম অধ্যায়ের সব টপিকে মোটামুটি আমরা আলোচনা করলাম কম বেশি। তো এখন তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি স্পেসিফিক যাকে প্রশ্ন করব ও তার কাছ থেকে আমরা উত্তর চাইবো, অন্যরা চুপ থাকতে হবে, অন্যরা বলবা না। যদি সে না পারে তাহলে আমরা হয়তো অন্যদের কাছে আমি বলবো ওপেন কোশ্চেন, এবার সবাই বলতে পারো। তো দেখি এবার আমাদের প্রথমে আমরা প্রথম প্রশ্ন পেনিয়েলকে দিয়ে শুরু করি। পেনিয়েল বলো বিনিময় প্রথা কি? আমি আজকে প্রথমেই অবশ্যই জিজ্ঞাসা করছিলাম বিনিময় প্রথা কি। স্যার বিনিময় প্রথা হলো স্যার প্রাচীন কালে যে স্যার যে সৃষ্টি হয়েছিল স্যার কোনো কিছু স্যার পাঠানোকে স্যার সেটাই স্যার বিনিময় প্রথা। না, প্রাচীন কালে যখন মানুষের প্রয়োজন খুব সীমিত ছিল তখন মানুষ দ্রব্যের বিনিময়ে যে দ্রব্যটা আদান প্রদান করতো সেটাই হচ্ছে বিনিময় প্রথা, আর সেটাকে বলে বার্টার সিস্টেম। মানে প্রাচীনকালে মানুষের প্রয়োজন যখন খুবই সীমিত ছিল তখন মানুষ একে অপরের বা পরস্পরের মধ্যে দ্রব্যের বিনিময়ে যে দ্রব্যটা আদান প্রদান করতো সেটাকে বলে বিনিময় প্রথা। সঠিকভাবে বলতে পারলাম না যদিও। শেখ আজমাইন বলো এবার মুদ্রা কি? শেখ আজমাইন মুদ্রা। স্যার মুদ্রা সাধারণত বলতে বোঝায় স্যার যে মাধ্যমে মানে স্যার যেটা মানে গ্রহীতা এবং মানে স্যার উভয়ের কাছে স্যার যেটা গ্রহণযোগ্য এবং যার মাধ্যমে স্যার তথ্য ক্রয় বিক্রয় করা হয় স্যার। মুদ্রা আমরা আজকে আলোচনায় বলছিলাম মুদ্রা হলো বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা সঞ্চয়ের বাহন ও মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে। মুদ্রা জি হলো স্যার। একটি বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা সঞ্চয়ের বাহন ও মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে। এটা হচ্ছে মুদ্রার সংজ্ঞা। কোনো এদিক সেদিক করার স্কোপ নাই এখানে। এদিক সেদিক করলে তোমার লাভ নাই, কারণ এদিক সেদিক করলে তুমি নাম্বার পাবা না। কারণ তুমি যদি মূল কথাকে মুদ্রার সংজ্ঞাটা আরেকবার বলবেন? মুদ্রা হলো আমি আজকে দেখাইছিলাম তো, মুদ্রা হলো বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা সঞ্চয়ের বাহন ও মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। এবার আমরা চলে আসি মুনতাকিম রায়ান 1 2 2 1 3। তুমি জি বলো স্যার। মুদ্রার কাজ কয়টি ও কি কি? স্যার এটা তো ভুলে গেছি। তাহলে কেমনে হবে? এবার আমি বাকিদের বলবো মধ্যে কে পারবা বলো তো এটা মুদ্রা। হ্যাঁ বলো। স্যার মুদ্রার কাজ স্যার তিনটি স্যার হুম বিনিয়োগের মাধ্যম হিসাবে হুম কাজ করে, অর্থাৎ যে কোনো লেনদেনের করার জন্য ব্যাখ্যা মুদ্রা দরকার ব্যবহার নাই, করা তুমি হয়। পয়েন্ট গুলা বলো, ব্যাখ্যা দরকার নেই, জাস্ট পয়েন্ট গুলা বললে হবে। বিনিময় মাধ্যম, তারপরে তারপরে স্যার সঞ্চয় ভান্ডার, তারপরে তারপরে হচ্ছে মূল্য পরিমাপক ভেরি গুড, হিসাব। মূল্যের পরিমাপক। এবার আল নাফিও বলো ব্যাংক শব্দের আবিধানিক অর্থ কি? আমি বলছিলাম আজকে, মানে ডিকশনারিগত অর্থ কি? আল নাফিও ব্যাংক শব্দের আবিধানিক অর্থ কি? স্যার লম্বা টেবিল বা কোষাগার স্যার। বস্তু বিশেষ স্তূপও বলতে হবে, কোন বস্তু বিশেষ জি স্তূপ, স্যার। কোষাগার, লম্বা টেবিল। আচ্ছা এবার আসি আমরা জি স্যার। শ্রাবণ, শ্রাবণ আমিন 1 2 1 8 0। শ্রাবণ আমিন বলো যে ব্যাংক কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? ব্যাংক ব্যাংক কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? মনে নাই বললে হবে নাকি পারোই না? মুয়াজ স্যার বলো। আমি বলি, স্যার আমি বলি, হ্যাঁ বলো। স্যার ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দগুলোর নাম বলো, কি কি শব্দ? স্যার ব্যাংকো, ব্যাংক, ব্যাংকিউ, ব্যাংকার্স। ভেরি গুড। এবার আসি আমরা মুয়াজ, মুয়াজ হেলাল, মুয়াজ হেলাল বলো ব্যাংক কাকে বলে? ব্যাংক কাকে বলে? স্যার ব্যাংক বলতে আমরা স্যার একটা আর্থিক প্রতিষ্ঠানকে বুঝি যা স্যার জনগণের কাছ থেকে স্যার সুদে বিনিময়ে আমানত গ্রহণ করে স্যার, আবার জনগণকে স্যার সুদের ভিত্তিতে স্যার ঋণ দেয়। ঋণ দেয়, দেখি ভেরি স্যার। গুড, মোটামুটি পারছো। আবার সঞ্চয়কারীকে চাইবা মাত্র তার অর্থ ফেরত দিতেও বাধ্য থাকে, সঞ্চয়কারীকে চাইবা মাত্র তার অর্থ ফেরত দিতেও বাধ্য থাকে। হ্যাঁ পারছো মোটামুটি, ভেরি গুড। এবার আমরা শিষ্য, শিষ্যকে জিজ্ঞাসা করি। শিষ্য বলো দেখি ব্যাংকের কাজগুলো কি কি? আজকে পড়াইছিলাম আমরা, ব্যাংকের কাজগুলো কি কি? পারে না। আরিয়ান বলো দেখি, আরিয়ান ব্যাংকের কাজগুলো কি কি? দেরি করে জয়েন করছে।
পারে না। ব্যাংকের কাজগুলো কি কি কে বলতে বাবা বলো, ব্যাংকের কাজগুলো কি কি? স্যার ব্যাংকের কাজগুলো হলো ব্যাংকের জনগণ থেকে কাজ অর্থ সংগ্রহ করা, তারপরে তারপরে ঋণ প্রদান করা, তারপরে স্যার বাট্টাকরণ স্বীকৃতি দেওয়া, বিলে স্বীকৃতি দেওয়া, তারপরে তারপর স্যার বাণিজ্য অর্থায়ন, বৈদেশিক বাণিজ্য অর্থায়ন করা, প্রত্যয়ন, তারপরে তারপর স্যার অর্থ স্থানান্তর করা, তারপরে তারপর স্যার নিরাপত্তা, দলিল নিরাপত্তা, দলিল বা বস্তু নিরাপত্তা, তারপরে সম্পদ স্যার ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা উপদেশ দেওয়া। অর্থ বিষয়ক উপদেশ দেওয়া। তুমি কি এটা দেখে বলতেছো নাকি ডাইরেক্ট? না স্যার, না স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা তাহলে পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করি আমাদের আল ফাতির। আল ফাতির বলো দেখি, ব্যাংকার কে? ব্যাংকার, ব্যাংকার কে বা ব্যাংকার কাকে বলে? পারে না, চুপচাপ থাকা মানে পারে না। বাকিরা বলো দেখি। আমি বলবো, ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। ভেরি গুড। এবার নাফিস আহমেদ খান বলো দেখি, ব্যাংকিং কি? ব্যাংকিং, নাফিস আহমেদ খান, ব্যাংকিং কি? পারে না, এরা আসলে ক্লাস করে কিন্তু আমার মনে ক্লাসও নাই। বাকিরা বলো দেখি কে পারবা, ব্যাংকিং কি? ব্যাংকিং আইনসঙ্গত কার্যাবলীকে হ্যাঁ, ব্যাংকিং বলে স্যার। সকল আইনসঙ্গত কার্যাবলীকেই ব্যাংকিং বলে, রাইট। এবার আমরা জিজ্ঞাসা করতে যাচ্ছি দেখি আমাদের মুশফিকুল। মুশফিকুল বলো, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? স্যার বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? স্যার 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 1971 সালে স্যার 16 ডিসেম্বর। ভেরি গুড, 1971 সালের 16 ডিসেম্বর। তো আসলে কিন্তু ক্লাসের মধ্যে থাকলে কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায়, আর আমার ক্লাসে থাকলে অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ আমি লাস্টে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব রাখবো। আর আমি যখন দেখবো যে প্রশ্ন উত্তর দিচ্ছ না বা পারছো না, তখন বুঝবো তুমি ক্লাসে আসলে নাই, ভিডিওটা অফ করে এমনি ক্লাসটা জাস্ট প্রেজেন্ট হওয়ার জন্য প্রেজেন্ট। এই ধরনের প্রেজেন্ট কিন্তু আমি প্রেজেন্ট ধরবো না, অ্যাবসেন্টে রাখবো না। আচ্ছা, আজকের বাড়ির পড়া আমি যা পড়াইছি এগুলা সবাই বই দেখে আবার একটু রিভিশন দিবা, তাহলে আর পড়া লাগবে না, দেখবে পারবা সব। রিভিশন দিবা, খাতায় একটু সংক্ষিপ্ত আকারে নোটও করে রাখবা যেভাবে আমি দেখাইছি, তাহলে তুমি অবশ্যই এটা পারবা। আর যদি মনে করো যে না এটা পড়বো না, দরকার নেই, তাহলে ভবিষ্যতে ওই আন্দাজের উপর চালাইয়া এই ব্যাংকিং এর নাম্বার পাওয়া যাবে, আন্দাজে সবকিছু হয় না। এই জন্য এটা পড়তে হবে। আজকে যা পড়াইছি সেটা পঠিত বিষয়গুলো তোমরা রিভিশন দিবে, তাহলে ভালো থাকো সবাই। স্যার মাঝে মাঝে স্যার মনে থাকে না স্যার, মনে থাকে